আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের এই অঞ্চলে এটাকে গাছি বলে, গাছি বা বলন বলে, দুইটাই বলে, গাছি অথবা বলন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব গাছি করাতে বা বলন করাতে কি কি উপকারগুলো পাবেন এবং এটা করাতে আপনার কি কি লাভগুলো হবে আজকের এই ভিডিওতে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি, আপনারা যারা নিচু জমিতে ধান চাষ করেন, বিশেষ করে বৃষ্টির পানি, হাঁটু পানি সবসময় লেগেই থাকে জমিতে, 30-35 দিনের চারা কিন্তু আর হাঁটু পানিতে কিন্তু রোপণ করা সম্ভব হয় না। যার কারণে আপনাদের হাঁটু জমিতে রোপণ করার জন্য আমাদের একটু বড় সাইজের ধানের চারা প্রয়োজন হয়। তো এই বড় সাইজের ধানের চারা করতে হলে আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথমত হচ্ছে আমাদেরকে দুটা বীজতলা তৈরি করতে হবে। একটা বীজতলাতে আমরা চারাগুলো ফেলবো। চারাগুলো ফেলার পরে চারার বয়স যখন 20 দিন হবে বা সর্বোচ্চ 25 দিন, 20 দিনের হলে ভালো হয়। 20 দিন হওয়ার পরে প্রথম বীজতলা থেকে এই চারাগুলো উঠাই নেব। আমার ভিডিওর স্ক্রিনে যেভাবে দেখতেছেন এই চারাগুলো আমাদের এটা প্রথম বীজতলা থেকে কিন্তু এখানে উঠাই নেওয়া হচ্ছে চারাগুলো। উঠানোর পরে এই যে দেখতে পাচ্ছেন একটা বড় একটা ফিল্ড, বড় আরেকটা বীজতলা তৈরি করা হয়েছে। এই বীজতলাতে আপনার এই যে দেখেন এইখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম 8টা বা সর্বোচ্চ 10টা, অনেকেই 10-12টাও দেয়, 10-12টা করে ধান বা 8-9টা করে ধান দিলে সবচেয়ে ভালো হয়। তো 8-9টা করে ধান প্রথম বীজতলা থেকে উঠায় নিয়ে এসে এই যে এরকমভাবে এরকম চারাঙ্গুল দূরত্বে আমরা যদি স্কোয়ার ধরে চারাঙ্গুল, এদিকেও চারাঙ্গুল দূরত্বে যদি আমরা দ্বিতীয় আরেকটা বীজতলাতে যদি রোপণ করি এবং এই চারাগুলো যখন দেখবেন 20 দিন হয়ে গেছে, তখন কিন্তু এইখান থেকে এই চারাগুলো কিন্তু বেশ বড় সড়ই হবে। এখানে যদি আমরা 20 দিন রাখি তো আমাদের টোটাল বয়স দাঁড়াবে, এই চারাগুলোর টোটাল একটা বয়স হবে আপনার 40 দিন, বা ধরেন লাগাইতে আরও 5 দিন গেল 45 দিন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে 45 দিনে কিন্তু বা 40 দিনেই আপনি দেখতে পারবেন আপনার চারাগুলো কিন্তু হাঁটু পানিতে রোপণ করতে পারবেন। সেই সঙ্গে চারাগুলো স্ট্রং হবে, অনেকটাই শক্তপোক্ত হবে, সহজেই পানিতে হেলে দুলে পড়বে না এবং এই চারা থেকে কিন্তু আপনি ভালো ফলন আশা করতে পারবেন। এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনার এই যে আপনি বলন পদ্ধতি বা গাছি পদ্ধতি করলেন, এটা করাতে কিন্তু আপনার বীজের পরিমাণও কিন্তু কম লাগবে। কিভাবে কম লাগবে? আমরা যদি সরাসরি বীজতলা থেকে চারাগুলো উঠাই নিয়ে মূল জমিতে রোপণ করি, 25 দিন বা 30 দিন বয়সে চারাগুলো রোপণ করি, তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাবে প্রত্যেকটা গোছায় আমরা যদি মূল জমিতে রোপণ করতে যাই, এই যেগুলো নরভর চারাগুলো যদি রোপণ করতে চাই, তো সেই ক্ষেত্রে এইগুলো প্রত্যেকটা গোছায় আমাদের 2 থেকে 3টা করে চারা কিন্তু যাবে। প্রত্যেকটা গোছায় মূল জমিতে 2 থেকে 3টা করে চারা যাবে। তো আমরা যদি এরকমভাবে গাছি করি বা বলন পদ্ধতি করি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার প্রত্যেকটা গোছাতে এরকমভাবে একটা চারাই কিন্তু আপনি লাগালে হবে। এরকমভাবে একটা এই চারা দেখাইতেছে জাস্ট, এছাড়া কিন্তু আরও 20 দিন পরে, মানে এইখানে থাকার পরে এটার গ্রোথ কিন্তু অন্য লেভেলে চলে যাবে, অনেকটাই এরকম হাতের আঙুলের মতো মোটা হবে এবং অনেকটাই উঁচা হবে 20 দিনের মধ্যেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা গোছাতে একটা করে ধান গেলেই কিন্তু হবে। আমরা যদি এরকম বলন পদ্ধতি বা গাছি পদ্ধতি করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বীজের সংখ্যা, মানে আমরা 1 বিঘা জমিতে সর্বোচ্চ 1.5 কেজি ধান কিন্তু আমরা 1.5 কেজি ধান দিয়ে কিন্তু কভার করতে পারবো, মানে রোপণ করতে পারবো 33 শতক জমি। আর যদি এই গাছি পদ্ধতি না করি, সরাসরি যদি আমরা 25 দিনের চারাগুলো রোপণ করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মিনিমাম 3 থেকে 4 কেজি ধান কিন্তু আমাদের লাগবে মূল জমিতে রোপণ করার জন্য। তো এইটা করাতে আপনার দুইটা লাভ হবে। একটা হচ্ছে আপনি নিচু জমিতে খুব সহজে এই চারাগুলো রোপণ করতে পারবেন, আপনার হেলে দুলে, মানে আপনার বৃষ্টির পানি বা অতিরিক্ত পানির কারণে আপনার রোপণের কোনো বাধা তৈরি হবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার অতিরিক্ত বীজ কেনা থেকে আপনাকে মানে বাঁচিয়ে তুলবে, মানে আপনার অতিরিক্ত বীজ ক্রয় করতে হবে না, অতিরিক্ত বীজ আপনার বীজতলায় ফেলতে হবে না। আপনি যদি প্রত্যেক বিঘা জমিতে জন্য 1 কেজি বা সর্বোচ্চ 1.5 কেজি ধান যদি আপনি বীজতলায় বীজ বপন করেন এবং সেটা যদি আপনারা এরকমভাবে দ্বিতীয় বীজতলাতে আরেকটু বড় সড়ো করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বীজ কিন্তু অনেকটাই সেভ হবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে বলন পদ্ধতি। আমাদের অঞ্চলে কিন্তু বলন পদ্ধতি ব্যাপক হারে কিন্তু করা হয়, দেখতে পাচ্ছেন এই যে বিশাল একটা এরিয়া জুড়ে কিন্তু বলন পদ্ধতি করা হচ্ছে, আবার ওই পাশেও করা হচ্ছে। ওই পাশ থেকে চারাগুলো উঠাই নিয়ে আসা হইতেছে
ওইখান থেকে উঠাই নিয়ে যে দ্বিতীয় বীজতলাতে রোপণ করা হচ্ছে, এখানে 20 দিন থাকবে, এরপরে হচ্ছে মূল জমিতে যাবে। তো এইখানে আরেকটা ব্যাপার স্যাপার হচ্ছে আপনি যদি আরও একটু তৈরি ঘুরিয়ে রোপণ করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতে হবে, যেমন ডিএপি বা টিএসপি ব্যবহার করতে হবে। অবশ্যই পাশাপাশি এমওপি সার ব্যবহার করতে হবে। এখানে এমওপি সার যত ভালোভাবে ব্যবহার করতে পারেন, সঠিক মাত্রায় যদি এমওপি সার ব্যবহার করতে পারেন, এই চারাগুলো কিন্তু আপনার অনেকটাই শক্তপোক্ত হবে এবং রোগ মুক্ত থাকবে এই চারাগুলো। সেই সঙ্গে আপনাকে কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে, ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক, তা নাহলে এখানে মাজরা পোকার উপদ্রব থাকে, আরও বিভিন্ন প্রকার উপদ্রব থাকে। প্রথম বীজতলাতে কমই থাকে পোকামাকড়, কিন্তু দ্বিতীয় বীজতলাতে গিয়ে দেখা যায় আপনার এখানে যখন 20 দিন আরও থাকবে, তখন কিন্তু এটার পোকামাকড় উপদ্রব কিন্তু একটু বাড়ে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে। অবশ্যই রাসায়নিক সার দিয়েই যদি আপনারা এই বলন চারাগুলো করেন বা গাছই যদি করেন, মানে সার দিয়ে চাষ করে মই দিয়ে তারপরে যদি আপনারা এই চারাগুলো রোপণ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আরও তুড়ি ঘুরি, মানে দেখা যায় 15 দিন পরেই আপনি এই চারাগুলো রোপণ করতে পারবেন মূল জমিতে। তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল বয়স দাঁড়াবে 35 দিন। প্রথম বীজতলাতে 20 দিন, এইখানে 15 দিন, টোটাল 35 দিন বয়সেই কিন্তু আপনি এই চারাগুলো রোপণ করতে পারবেন, বা সর্বোচ্চ 40 দিনের মধ্যে চারাগুলো রোপণ করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটিভাবে বীজ ধান কম বপন করে বেশি জমি রোপণ করার একটা কথা, এবং সেই সঙ্গে গাছি মানে নিচু জমিতে কিভাবে আপনি অল্প সময়ে নিচু জমিতে আপনি চারাগুলো রোপণ করতে পারবেন, চারাগুলো শক্তপোক্ত করতে পারবেন। এই ছিল মোটামুটিভাবে আজকের আলোচনা। তো যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।